নমস্কার বন্ধুরা, আমার নাম চন্দ্রজিৎ আর আমি চলে এসেছি আর একটা নতুন আর খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর এই টপিকটা ইন্টারনেটে সকলে এটাকে ফলো করছে এই খবরটাকে, এবং মোটামুটিভাবে এমন সময় এই ঘটনাটা ঘটেছে যখন আমরা এত বেশি ধর্মকে নিয়ে আলোচনা করছি বিগত কিছু ভিডিও ধরে। নিঃসন্দেহে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আলোচনা করতে বন্ধুরা এসেছি অমরনাথ যাত্রার মধ্যে এই যে সাংঘাতিক দুর্যোগটা ঘটলো, এটাকে এরা নাম দিচ্ছে ক্লাউড বার্স্ট। সোজা কথায় বুঝতে গেলে যেন মনে হয় যে আমাদের মেঘ ফেটে বৃষ্টি, হিন্দিতে যেটাকে বলে বাদল কা ফাটনা, ধরনের কথাগুলো একটা লেম্যানস টার্মে আমরা বুঝেছি। কিন্তু একটু আমরা এই সম্বন্ধে সামান্য তথ্য কিছু জেনে নিই যাতে আমাদের আগামী দিনে বুঝতে সুবিধা হয় যে হোয়াট ইজ ক্লাউড বার্স্ট আফটার অল, আর ওটা অমরনাথে কীভাবে অ্যাফেক্ট করেছে নট অনলি ওখানকে যারা পিলগ্রিমস যারা গেছে তাদের জন্যই শুধু নয়, বরং তো এন্টায়ার এরিয়াটার জন্য এনভায়রনমেন্টালি কী বা কতটা সাংঘাতিক ক্ষতির মুখে আমরা দাঁড়িয়ে। বন্ধুরা, প্রথম কথা বলি যে অমরনাথে বা ওয়েস্টার্ন হিমালয়ানসে এই ধরনের ক্লাউড বার্স্ট নতুন কিছু নয়, কিন্তু এই বছরে মনসুন আসবার আগে নর্মালি আমাদের দেশে মনসুন আসে মোটামুটিভাবে ওই জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তো এই জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন যেটা হাওয়াটা বয়ে যায় সেটা ওই অ্যারেবিয়ান সি আর ইন্ডিয়ান ওশান থেকে কিছু ময়েশ্চার তুলে ল্যান্ডে নিয়ে আসে, আর সেখান থেকে আমাদের এন্টার ভারতবর্ষে বৃষ্টিটা হয়। পুরো খেলাটাই মোটামুটি একটা প্রেশার বেল্টের খেলা। হাই প্রেশার থেকে লো প্রেশারে যখন হাওয়া মুভ করে তখন এই আর্দ্রতা বা হিউমিডিটিটাকে নিয়ে ময়েশ্চারটাকে নিয়ে ওরা হাওয়াটা এগিয়ে যায় ফ্রম সাউথ ওয়েস্ট ডিরেকশন টু দি নর্থ ইস্ট ডিরেকশন। এইভাবে জিনিসটা এভাবে এগোয়। এবার বক্তব্য হচ্ছে যে যখন এই জিনিসটা ঘটে তখন বৃষ্টি হয়, এবং বৃষ্টিটা এসেনশিয়াল, কারণ আমাদের দেশে মোটামুটিভাবে 60 to 65% কৃষি এই বৃষ্টির উপর নির্ভর। খুব আনফর্চুনেট ব্যাপার যে আমরা এখন ইরিগেশন অতটা এখনো সক্ষম হতে পারিনি, আমরা এখনো মনসুনের উপর ডিপেন্ডেন্ট। এরিয়াগুলোকে বলা হয় রেইন ফেড এরিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে এই বছরও যখন মনসুন আসবে তার আগে থেকেই মোটামুটিভাবে একটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট একটা ইঙ্গিত দিয়েছিল যে এবারে মনসুনে একটা কন্টিনিউয়াসলি এরকম ধরনের ক্লাউড বার্স্টের সম্ভাবনা আছে। আর ক্লাউড বার্স্টের সম্ভাবনার কথা ভেবে আর আমাদের লার্নিংস যেগুলো আমরা শিখেছি এর আগের ইনসিডেন্টগুলো থেকে আমরা মোটামুটিভাবে বা সরকারের পক্ষ থেকে মোটামুটিভাবে প্রস্তুত ছিলাম, আর সেই প্রস্তুতির ফলেই এই যে দুর্যোগটা ঘটেছে সেটাকে আমরা মোটামুটিভাবে সামাল দিতে পেরেছি। না হলে আরও সাংঘাতিক এই মৃত্যু আর এই যে মিসিং পিপলের সংখ্যাটা বা প্রপার্টি ড্যামেজের সংখ্যাটা হয়তো আরও বেশি হতো। নিঃসন্দেহে আরও কিছু মেজার্স নেওয়া যায়, কিন্তু মোটামুটিভাবে যেটুকুনি নেওয়া হয়েছে সেটাকে যদি আমি একটুখানি প্রসপেক্টিভ চোখে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে অনেকটাই কিন্তু এরা কভার করতে পেরেছে। এছাড়া স্ট্যান্ড বাইতে মিলিটারির লোক, ডিফেন্সের লোক, আপনাদের এনডিআরএফের লোক, এছাড়া বিএসএফের লোক রিলিফ করবার জন্য অনেকক্ষণ ধরে রিলিফ করবার জন্য প্রস্তুত ছিল, এবং বিগত 90 ঘন্টা ধরে এরা কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে। এবার বক্তব্য হচ্ছে যে এই ক্লাউড বার্স্ট জিনিসটা কী এবং কোন জায়গাতে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা হয়, এটাকে বোঝবার জন্য আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাব। सिंपल सा फिनोमेना है, आप सब जानते हो इसके बारे में। जो गर्म हवा है या फिर जो आपकी ये विंड्स हैं, मॉइस्चर लेटेड विंड्स हैं, वो ऊपर उठती हैं और ये क्लाउड जो है ये ऊपर उठने की कोशिश करते हैं। एज यू नो, जब ये कोई भी क्लाउड ऊपर उठेगा तो आपकी एडियाबैटिक लैप्स रेट का एक कॉन्सेप्ट होता है कि 1 किलोमीटर पे आप जाओगे तो लगभग 6 से 6.5 डिग्री सेंटीग्रेड आपकी कूल हो जाएगा। दिस वेरीज डिपेंडिंग ऑन दी मॉइस्चर। तो एक वेट एडियाबैटिक लैप्स रेट होता है, एक ड्राई एडियाबैटिक लैप्स रेट होता है। वेट का मतलब क्या होता है कि उतना जल्दी रैपिड आपकी फॉल इन टेंपरेचर नहीं होगा। दैट मींस दैट देयर इज अ लॉट ऑफ मॉइस्चर। सिंपल बात ये कि जब ये हवा इसको ऊपर उठाने की कोशिश करेगी, जितना ऊपर ये उठेगा उतना ये ठंडा होता जाएगा। और जो बहुत ही सिंपल लेमन टर्म्स में यह है कि ठंडी हवा को मॉइस्चर होल्डिंग कैपेसिटी बहुत कम है। कोल्ड एयर हेट्स मॉइस्चर। যেহেতু একটা সামনে একটা বড় পাহাড় আছে আর হাওয়াটা পাহাড়টাকে ভেদ করে যেতে পারবে না, তাই হাওয়াটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উপরের দিকে ওঠে। আর যখন পাহাড়ের ধাক্কা খেয়ে উপরের দিকে ওঠে তখন কি হয়, তখন এই যে ময়েশ্চার নিয়ে যে মেঘটা তৈরি হয় সেই মেঘটা আরও উপরের দিকে ওঠে। আর একটা মজার কথা হচ্ছে যে এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বলে একটা জিনিস হয়, একটা কনসেপ্ট, সেটা মানেটা হচ্ছে যে যেভাবে আমাদের মেঘ উপরে যাবে তলা থেকে হাওয়ার পুষে, যখন মেঘ উপরে যায় তখন মেঘ ঠান্ডা হতে থাকে, আর যত মেঘ ঠান্ডা হয় তত তার ওই হিউমিডিটি বা ওই ময়েশ্চারটাকে ধরে রাখার ক্ষমতা কমে যায়। একইভাবে যখন এই নিচ থেকে প্রেশারে যখন হাওয়াটা উপরের দিকে উঠছে আর মেঘটাকে পুশ করতে করতে মেঘটাকে পাহাড়ের গা বেয়ে উপরে তুলছে, তত কিন্তু মেঘের যে ময়েশ্চার ধরে রাখার ক্ষমতাটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক যেমন একটা বেলুন, আপনি যদি ওটাকে ফোলাতেই থাকেন সেটা কিন্তু ভেতর দিকে আরও উপরের দিকে উঠতে থাকে। এবারে এই যে পাহাড়ে ধাক্কা খেয়ে মেঘটা উপরের দিকে পুশ হলো হয়ে একটা সার্টেন পয়েন্ট অফ স্যাচুরেশনের পর ওইখানে বৃষ্টি হলো, এই ধরনের বৃষ্টিকে বলা হয় অরোগ্রাফিক রেনফল। এবারে ক্লাউড বার্স্টের ক্ষেত্রে এটা একটু অ্যাগ্রেভেটেড হয়ে যায়। ব্যাপারটা কি, যে আমি যখন করে বললাম যে নিচ থেকে হাওয়াটা দিচ্ছে আর উপরের দিকে আপনার মেঘটাকে পুশ করছে, এবার মেঘটা পুশ করার সঙ্গে সঙ্গে যখন এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট ধরে ওদের টেম্পারেচার কমতে থাকে এবং যখন বৃষ্টি পর্ব হয় বা পড়া সবে শুরু হয়, তখন ক্লাউড বার্স্টের ক্ষেত্রে কি আরও বেশি স্ট্রং উইন্ডস নিচ থেকে আসতে থাকে, উপরের দিকে উঠতে থাকে। সাংঘাতিক এমন জোর উইন্ড ব্লো হয় যে বৃষ্টিটা যে পড়বে সেই প্রেসিপিটেশনটাকেও আটকে দেওয়া হয়, আর মেঘটাকে মেঘের যে প্যাকেটটা সেটা আরও ঠান্ডা হয়ে যায়। ইট ইজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড লাইক এ বাবল। আজকে যদি আমরা বেলুনকে ফোলাতেই থাকি তাহলে একটা পয়েন্ট অফ টাইমের পর কী হবে, ওটা ফেটে যাবে। আর যে ফাটাটা হবে সেটা ফাট করে ফাটবে, মানে আচমকা ফাটবে, আপনি টেরও পাবেন না যে কোন মোমেন্টের পর ওটা ফেটে গেল। এক্সাক্ট ডেফিনেশন যদি আমরা জানতে চান তাহলে আমরা হয়তো নিচে আপনারা এখন দেখতে পাচ্ছেন IMD ডেফিনেশন যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার জায়গা, সেই জায়গাটা 20 থেকে 80 স্কোয়ার কিলোমিটারের মধ্যে হবে। ওইটুকুনি জায়গার মধ্যে যদি 100 মিলিমিটার পার আওয়ারের বৃষ্টি হয় এবং বা যদি 10 সেন্টিমিটার পার আওয়ারের বৃষ্টি হয় একটা ছোট্ট জায়গাতে, তাহলে সেটাকে ক্লাউড বার্স্ট বলা হয়।
এই ধরনের বৃষ্টি খুব ইন্টেন্স হয়, অনেক সময় এগুলোর সঙ্গে থান্ডার স্টর্ম বা থান্ডারবার্স্ট হয়, এবং এটা কিন্তু খুব লম্বা সময়ের জন্য হয় না। এবার বক্তব্য আসছে বন্ধুরা যে অমরনাথের সিচুয়েশনটা এক্স্যাক্টলি কী। বন্ধুরা, অমরনাথের সিচুয়েশনটা খুবই প্যাথেটিক। আপনারা একটা ভিডিও ছোটো ছোটো ক্লিপিংস কিছু দেখে নিন। আর মোটামুটি এখন অব্দি খবর যা পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী হচ্ছে মোটামুটি 16 জনের মতন ব্যক্তি মৃত ঘোষিত করা হয়েছে এবং মোর দ্যান 40 পিপল আর মিসিং। কিন্তু ওখানকার যারা লোক যারা কোনো রকমের প্রাণে বেঁচেছে তারা বলছে যে মোর দ্যান 100 পিপল আর মিসিং। इन्होंने हमें जगह और जैसे तैसे हम पाली तरफ चले निकल गए और हम अपनी जान जाके जैसे तैसे यहाँ पहुंचे। हादसे के बाद से 40 लोग लापता हैं। मैं तसल्ली दिलाना चाहता हूँ सभी को कि सिचुएशन काबू में है और अभी आर्मी का हेलीकॉप्टर भी एक बार चक्कर लगा के जा चुका है। जो रिकवरी जो सिविलियंस को अभी तक हमने रिकवर किया है नाले में से, उनको फर्स्ट एड दिया जा रहा है और वो अभी तक ठीक हालत में है। चुनौती ये है कि कैसे ज्यादा से ज्यादा लोगों को सुरक्षित बचाया जाए। बचाव के काम में सेना, आईटीबीपी, एनडीआरएफ के अलावा जम्मू कश्मीर पुलिस के जवान भी लगे हुए हैं। बचाव दल की 10 टीमों के 90 लोग दिन रात अभियान में जुटे हैं। बचाव दल में 10 अधिकारी भी तैनात हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जम्मू कश्मीर के उपराज्यपाल मनोज सिन्हा से फोन पर बात की। गृह मंत्री अमित शाह ने भी जम्मू कश्मीर के उपराज्यपाल से फोन पर बात कर हालात की जानकारी ली। आपदा में फंसे लोगों के लिए हेल्पलाइन नंबर जारी किए गए हैं। हादसे के बाद अस्थायी मेडिकल कैंप तैयार है। किसी को भी किसी तरह की मदद के लिए हर मुमकिन तैयारी है। गनीमत ये है कि इलाके में बादल फटने जैसी किसी हादसे की आशंका पहले से थी। इसी बात को ध्यान में रखते हुए बचावकर्मी पहले से ही अलर्ट थे। এবার যত সময় যাবে তত আমরা পরিসংখ্যাটা এক্স্যাক্টলি পাওয়ার এক্সপেক্ট করতে পারি, কিন্তু সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। আমরা ক্লাউড বার্স্ট সম্বন্ধে জেনেই ফেললাম, তখন এটা জানার দরকার যে ওটা হলে সাংঘাতিকভাবে হঠাৎ করে বৃষ্টিটা হলে কী কী কনসিকোয়েন্সেস হতে পারে। এক নম্বর কনসিকোয়েন্সেস হচ্ছে হঠাৎ করে একটা ফ্ল্যাশ ফ্লাড আসতে পারে, মানে যেহেতু একটা স্লোপ থাকবে ওখান থেকে একটা ফ্ল্যাশ ফ্লাড আসবে, মানে অত্যন্ত জোরে ফ্লাড আসবে। অথবা যদি বালি বা মাটি থাকে বা পাথর থাকে সেগুলো কিন্তু মানে ফ্ল্যাশ ইন দ্য সেন্স স্পিডটা বোঝানোর চেষ্টা করছে, সাংঘাতিকভাবে জিনিসটা ডাউনপোর হবে। মানে ওরা লোকেরা বলছে যে আমরা টেন্টের মধ্যে ছিলাম এবং সাডেনলি হঠাৎ করে দেখি বড় বড় পাথরের চাঁই পড়ছে আর মাড ফ্লো হচ্ছে। এছাড়া ল্যান্ডস্লাইড হতে পারে এবং এই ধরনের সাংঘাতিক কিছু ঘটনা ঘটতে পারে। এবং মোটামুটিভাবে এখন যে ছবিটা আপনারা দেখছেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সিরিয়াস জায়গাটা গেছে। এখন এরকম ধরনের প্রিকশন কী নেওয়া যেতে পারে? আমরা প্রিকশন এটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা কোনোভাবেই কিন্তু ক্লাউড বার্স্টকে কন্ট্রোল করতে পারবো না। অনেকে বলে যে ক্লাউড বার্স্টটা ক্রিয়েট করা যায় বাই হিউম্যান বিং, ওটাকে এটা যদি কোনো মানে ইচ্ছা করে যদি আপনি ক্লাউড বার্স্ট তৈরি করতে চান তাহলে নাকি সেটা করা যায়, সাইন্টিফিক্যালি করা যায়। এবং অনেক দেশ অনেক ছোটো ছোটো দেশের উপরে এরকম ধরনের অ্যাটাক করবে, যেরকম ন্যাচারাল হ্যাজার্ড মতন লাগবে এরকম একটা ক্যামোফ্লেজ দিয়ে ক্লাউড বার্স্ট ক্রিয়েট করে। কিন্তু নর্মালি ক্লাউড বার্স্ট যখন ক্রিয়েট হয় সেটা আমাদের কন্ট্রোলে থাকে না। অতএব আমরা যে প্রিকশনারি মেজার্সগুলো নিতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র টু রিডিউস দি ভালনারেবিলিটি, ঠিক আছে, হ্যাজার্ডটাকে কমিয়ে আনতে পারি শুধু আমরা, ঠিক আছে। তার জন্য কী করা উচিত? নাম্বার 1 হচ্ছে আমাদের কোনো ধরনের কনস্ট্রাকশন করা উচিত নয় যেগুলো রিভার ব্যাংকের কাছে, কারণ রিভারটা সবথেকে বেশি তাড়াতাড়ি করে ফ্লাড আসবার সম্ভাবনা বেড়ে যাবে। অর্থাৎ রিভার ব্যাংকের কাছে, নদীর পাশে যেন কোনো কনস্ট্রাকশন না হয় এবং সেখানে করার নজরদারি বা রেগুলেশন থাকার দরকার। এছাড়া হচ্ছে আমাদের যে ব্যারেজেসগুলো আছে বা এমব্যাঙ্কমেন্টগুলো আছে বা ড্যামগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মানে ওটা মেনটেন্যান্স করা উচিত যাতে এরকম ধরনের ফ্লাড করে আটকে রাখতে পারে বা সহ্য করতে পারে। এছাড়া স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সবসময় যেন অ্যাডিকুয়েট রিসোর্সেস নিয়ে থাকে এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এদের মধ্যে যেন একটা ভালো কোঅর্ডিনেশন থাকে, খুব দরকারি জিনিস। এছাড়া হচ্ছে লোকাল প্ল্যানিং, যখন আমরা কোনো জায়গাতে সিটি বা টাউন এস্টাবলিশ করি তখন সেখানকার প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি যখন জিনিসটা একটা ফুট হিলসের মধ্যে পড়ছে, ঠিক আছে। এছাড়া ইকো ফ্রেন্ডলি পলিসিস তৈরি করতে হবে, কোনোভাবেই যেন আমরা ইকো সেন্সিটিভ ট্যুরিজমকে ভুলে না যাই। এছাড়া বেটার ফোরকাস্টিং হয় তাহলে আমরা মোটামুটিভাবে এই জিনিসগুলোকে প্রেডিক্ট করতে পারবো, ঠিক যেটা এইবারে হয়েছে। তো এই যে সম্পূর্ণ ভিডিওটা আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমরা 3টে জিনিস শিখলাম। একটা হচ্ছে ক্লাউড বার্স্ট কী এবং এটা কী করে তৈরি হয়, গ্রাফিক্যালি বুঝলাম। দ্বিতীয় কথা বুঝলাম যে এটা আউটকামস কী হয় এবং এটা কী করে আমরা প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি বা প্রিকশনারি মেজার নিতে পারি টু রিডিউস দি ভালনারেবিলিটি। আর সাইমালটেনিয়াসলি আমরা বোঝার চেষ্টা করলাম যে যেটা রিসেন্টলি আমাদের অমরনাথে হয়েছে এবং তার কারেন্ট স্টেটাসটা কী। আশা করছি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই বলে আমি ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।